আমার খুব পরিচিত ও প্রিয় কেষ্ট। আমার এখানে আছেন আমাদের নুরি আলম চৌধুরী, আপনাদের নির্বাচিত, চাদু, আশিস ব্যানার্জি, স্বপন, গদাই এবং সানাজ সহ সকলেই আছেন। অরূপ খানও আছেন বাঁকুড়া। আমাদের এখানে আছেন আমাদের চিফ সেক্রেটারি পশ্চিমবঙ্গ সরকারের সমরবাবু। আমাদের এখানে আছেন বাসুদেব ব্যানার্জি, হোম সেক্রেটারি, ডিজি পুলিশ নপরাজিতা বাবু আছেন, এডিজি সুরজিৎ আছেন, ডিএম আছেন আমাদের মিনা, এসপি সহ আমাদের এখানে আমাদের কেন্দ্রীয় মন্ত্রী রেলমন্ত্রী মুকুল রায়, আমার সহসাথী মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, মদন মিত্র, নুরি আলম চৌধুরী, রবিরঞ্জন চ্যাটার্জি, মলয় ঘটক, চাদু সহ আমাদের এখানে আছেন ইস্টার্ন রেলের জেনারেল ম্যানেজার, এখানকার ডিআরএম, এখানে আছেন রেলের পদাধিকারী অফিসারগণ, এখানে আছেন আমাদের সেক্রেটারি, প্রিন্সিপাল সেক্রেটারি পশ্চিমবঙ্গ সরকারের। আমি দেখতে পাচ্ছি আলাপন বন্দ্যোপাধ্যায়, আমাদের এখানে আমি দেখতে পাচ্ছি সৌরভকে, আমি দেখতে পাচ্ছি আমাদের সতীশ তিওয়ারিকে, আমার চোখে পড়ছে আইটি হাবেরও সুশান্ত বাবু সহ আরো অনেক ডিপার্টমেন্টাল অফিসার এবং জেলা থেকে শুরু করে ব্লক থেকে শুরু করে বিভিন্ন অফিসার্সবৃন্দ, এমপ্লয়িজরা, বোলপুরের এই লালমাটি অঞ্চলে সকল সুধী নাগরিকবৃন্দ, মা ভাই ও বোনেরা, এবং বীরভূম জেলার লালমাটি অঞ্চলের আমার সকল ভাই ও বোনেরা, মা ভাই ও বোনেরা, প্রচন্ড গরম, মাঠে কাদা, জলে ভর্তি, দাঁড়াবার জায়গা নেই, তাও অত্যন্ত কষ্ট করে দূর দূরান্তর থেকে এই 27 জুলাই দিনটি আমাদের কাছে খুব পবিত্র। এই কারণে পবিত্র মানে সুখের দিন নয়, দুঃখের দিন। কেন আজকের দিনটা আমার মনে পড়ে? আমি 2-3 বছর বাদ গেছে, কিন্তু প্রতি বছরই বীরভূমেই থাকি। আজকের দিনে নানুরে আমার 11 জন সংখ্যালঘু ভাইকে কুচিয়ে হত্যা করা হয়েছিল। তাই তাদের প্রতি সম্মান জানাবার জন্য প্রতিবারই আমি নানুর অথবা বোলপুরে সভা করে থাকি। আজকে তাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে, শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে দু একটি কথা আপনাদের কাছে বলতে চাই। প্রথমেই বলি, বীরভূমের মাটি, এই লাল মাটি, রবীন্দ্রনাথ ঠাকুরের স্বপ্ন শান্তিনিকেতন, শান্তির নিকেতন, শান্তিনিকেতন সবকিছু আমাদের অত্যন্ত প্রিয়। বীরভূম জেলায় যেমন শান্তিনিকেতন আছে, বক্রেশ্বর আছে, নলহাটি আছে, তারাপীঠ আছে, গদাধরপুর আছে, আমোদপুর আছে, লাভপুর আছে, নানুর আছে, কি নেই বলুন তো? অন্যদিকে দেখুন সাঁইথিয়া আছে, সিউড়ি আছে, রামপুরহাট আছে, তারাপীঠ আছে, কত, মোহাম্মদ বাজার, ইলাম বাজার থেকে শুরু করে রাজগড়, আমাদের রাজনগর থেকে শুরু করে, খয়রাশোল থেকে শুরু করে, নলহাটি থেকে শুরু করে সবকিছু আছে। বীরভূম জেলায় খুব গুরুত্বপূর্ণ জেলা, এবং এই জেলায় 44% প্রায় আমার সংখ্যালঘু ভাই বোনেরা বাস করে। প্রায় 10% এই জেলায় আমার ট্রাইবাল আদিবাসী ভাই বোনেরা বাস করে। তপশিলি জাতির সংখ্যা প্রায় 15%। এই জেলায় আমার সকল ভাই বোনেরা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা শান্তিনিকেতনে পড়াশোনা করতে আসেন, তাদের সবাইকে সুযোগ করে দেন। আবার কত মানুষ আসেন বিশ্বের বিভিন্ন জায়গা থেকে এই শান্তিনিকেতন ঘিরে, কখনো তাদের পৌষ মেলা, কখনো বা দোল উৎসব, বসন্ত উৎসব, কখনো বা রবীন্দ্র উৎসব, সারা বছরই আমরা মেতে থাকি। আমি আজকের দিনে সঙ্গীত ভবনের প্রিন্সিপাল সহ কলা কুশলীরা, তারা এখানে আমাদের সঙ্গীত পরিবেশন করেছেন, আমাদের লোকরঞ্জন শাখা করেছেন, তাদেরও আমি ধন্যবাদ জানাচ্ছি। আর এটা পবিত্র রমজান মাস, আমার সংখ্যালঘু ভাই বোনেরা অনেক কষ্ট করে রোজা রেখে, উপবাস করে 1 মাস ধরে তাদের যে রোজা রাখা, তাদের যে উপবাস, সেই উপবাস করেও আজকে এত কষ্ট করে এখানে এসেছেন।
আপনাদের সকলকে আমি পবিত্র রমজান মাসে রমজান মোবারক জানাচ্ছি। সকলে ভালো থাকুন, আল্লাহ আপনাদের দোয়া করুন, ইনশাআল্লাহ আপনারা সকলে ভালো থাকুন। আমি আমার সকল ভাই বোনেদের বলি, আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ, আপনাদের কাছে আমরা ধন্য, আমরা অভিষিক্ত, আমরা আপ্লুত। আপনারা আমাদের এই জায়গাটায় থেকে কাজ করবার জন্য আমাদের পল্লবিত করেছেন, আমাদের সুশোভিত করেছেন, আমাদের শিরোভিত করেছেন। আমরা সম্পূর্ণভাবে আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনারা জানেন এই রাজ্যে যখন আমরা ক্ষমতায় আসি, মাথায় ঋণের বোঝা নিয়ে, সুদের বোঝা নিয়ে 35 বছরের পাপ, যে পাপাচার, যে ধ্বংস, যে সর্বনাশ, যে সুদ চাপিয়ে দেওয়া হয়েছে বাংলার ভাই বোনেদের উপরে, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যখন ক্ষমতায় আসি তখন আমরা দেখলাম প্রায় 2,03,000 কোটি টাকার উপরে দেনা, অর্থাৎ সুদ। আমি সব জায়গায় গিয়ে বলি, মাগো তোমার ঘরে যদি 1 কিলো চাল থাকে আর 1 কিলো চালটাই যদি তোমাকে কাউকে দিয়ে দিতে হয়, তাহলে তোমার ঘরে খাবার কি থাকবে? কিছুই থাকবে না। আমাদের অবস্থা তাই। ধান নেই, তরোয়াল নেই, নীতিরাম সর্দার। মানুষের আশীর্বাদে নির্বাচিত আমরা, মানুষের দোয়ায় নির্বাচিত আমরা, কিন্তু এসে কি দেখলাম? সবটা গোলাগুলি করে দিয়ে চলে গেছে, ধারের ওপর ধার করে দিয়ে চলে গেছে। বাস করবেন কি বাসায়? প্রতিদিন এসে সুদ উকি মারছে, পাওনাদাররা উকি মারছে। 21,000 কোটি টাকা ইনকাম, তো 25,000 কোটি টাকা সুদে চলে যাচ্ছে। এই একটা অসহায় অবস্থার মধ্যে দাঁড়িয়ে আমরা কাজ করতে এসেছি। তার সত্ত্বেও প্রতি মাসের 1 তারিখে আমার শিক্ষক বন্ধুরা মাইনে পান, আমার শিক্ষিকা বন্ধুরা মাইনে পান, আমার কলেজ কর্মীরা মাইনে পান, প্রফেসররা মাইনে পান, সরকারি কর্মচারীরা মাইনে পান। আমরা চেষ্টা করছি যাতে মানুষের অসুবিধে না হয়। টাকা নেই, পয়সা নেই, তা সত্ত্বেও আমরা সিদ্ধান্ত নিয়েছি পশ্চিমবাংলার প্রত্যেকটা ব্লকে চাষি ভাইদের মুখে হাসি ফোটাবার জন্য, যাতে বাইরের থেকে কোনো দালাল এসে চাষি ভাইদের মুখের হাসিটা কেড়ে দিতে পারে। তার জিনিস সে নিজে বিক্রি করবে, তার জিনিস যাতে সে দাম পায়। তাই প্রত্যেকটা ব্লকে আমরা আগামী 3 বছরে পশ্চিমবাংলার 341টা ব্লকে 341টা কিষাণ বাজার তৈরি করব, কৃষকদের জন্য বাজার তৈরি করব। সে জমির ফসল নিয়ে আসবে, সেই বাজারে রেখে সে নিজে দাম পাবে, সে নিজে বিক্রি করবে, সেই ফসল মানুষ কিনবে। 341টা ব্লকে 341টা করব। প্রথম পেজে বীরভূমে 11টা ব্লকে আমরা করছি, এবং এই সব জায়গাতে প্রতি ব্লকে একটা করে কিষাণ বাজার। আগামী 3 বছরের মধ্যে, এই বছরে 11টা হয়ে যাবে আপনাদের জেলাতেও। এই বছরে আমরা 95টা করব, 3টে ফেজে করছি। একবারে তো টাকা হয় না, করতেও সময় লাগে। 341টা ব্লকে আমরা 3 বছরে কি করব? একটা করে কৃষকদের জন্য বাজার, কৃষকরাই বাজার করবে, তারাই বাজারে বসবে, ওখান থেকে বিক্রি করবে, বাজার তৈরি করে দেবো ব্লকে ব্লকে। 2, প্রত্যেকটা ব্লকে কোল্ড স্টোরেজ থাকবে, আপনার জিনিস যাতে আপনি রাখতে পারেন, নষ্ট যাতে না হয়। ধরুন আপনি কাঁচা লঙ্কা ফলান, গরমে একদিনেই তো কাঁচা লঙ্কাটা নষ্ট হয়ে যায়, কিন্তু আপনি যদি কোল্ড স্টোরেজে রাখেন, এই কাঁচা লঙ্কা আপনি 15 দিন 1 মাস রাখলেও কিছু হবে না, লঙ্কাটা ভালো থাকবে, আপনি কৃষক ফসলের দাম পাবেন। সাপোজ ঢেঁড়স, বেগুন, পটল, মূলো, এগুলো যদি আপনি একদিনে বিক্রি করতে না পারেন, যার সুযোগ ফোরেরা নেয়, কি করে? বলে যাও তোমার মাল কিনলাম না। কৃষক একদিন ফসলটা নষ্ট হয়ে গেল, তার যাতে নষ্ট না হয় সেই জন্য আমরা পরিকল্পনা করেছি কিষাণ বাজারের সাথে কোল্ড স্টোরেজ তৈরি করব। তাতে আমরা কোল্ড স্টোরেজের চেষ্টা করব শাকসবজিগুলো যাতে ভালো থাকে। আপনারা আজকে বিক্রি করবেন না, কালকে বিক্রি করবেন, রেখে দেওয়ার জায়গাও থাকবে। এই পরিকল্পনা করে আমরা এগুলো করেছি, সব জায়গায় কোল্ড স্টোরেজে থাকবে। আমরা 11টা কিষাণ বাজার বীরভূমে বছরই করব। আমরা সিদ্ধান্ত নিয়েছি বাংলার প্রতিটা ব্লকে একটা করে টেকনিক্যাল কলেজ। মিস্টার তিওয়ারি, টেকনিক্যাল কলেজ তো অল ব্লকে আমরা করব, তাই তো? আইটিআই 5 বছরে 125টা আইটিআই করবার ব্যবস্থা হয়েছে।
5 বছরে আমাদের 125টা ITI করব, যাতে আমাদের ছেলেমেয়েরা তার নিজের ব্লকে ট্রেনিং নিতে পারে। ITI ট্রেনিং নিলে চাকরি হয়, আপনারা জানেন, হাতে কলমে শেখায়। আমরা আজকেও 3টে পলিটেকনিকে উদ্বোধন করে দিয়ে গেছি। আজকেও 3টে উদ্বোধন হলো। কোনটা কোনটা হলো? মলহাটি গভর্নমেন্ট কলেজের পলিটেকনিক কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন হলো। খয়রাসোল ITI কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন হলো। এছাড়াও মুরারই পলিটেকনিক কলেজের ভিত্তি স্থাপন হলো। এরপর আমরা কি করব? আমাকে চাঁদু বলেছিল, চাঁদু পেস্টরা বলেছে, আসানসোলে নজরুল ইসলামের নামে আমরা যে নজরুল ইউনিভার্সিটি করছি নতুন করে, আমরা ভেবেছিলাম বর্ধমান আর বীরভূমের কলেজগুলো ওখানে ঢোকাবো। কিন্তু বর্তমানে বীরভূমের যারা এদিকে থাকেন তাদের কাছে বর্ধমানটা সুবিধে হয়, তাদের কাছে আসানসোল গেলে প্রবলেম হবে। আমাকে বলেছে, কারণ যেহেতু আসানসোলে কমিউনিকেশনটা অত ভালো নয়, মানে এই দিক দিয়ে যাওয়া, বর্ধমানটা বেশি সুবিধাজনক। তাই বর্ধমান ইউনিভার্সিটি হতে যদি আপনারা থাকতে চান, আপনারা বর্ধমান ইউনিভার্সিটির সাথেই থাকবেন, কোনো অসুবিধা নেই। আমি ছাত্রছাত্রীদের ভৌগোলিক দিক থেকে যে প্রবলেমটা আছে সেটা যাতে না হয় আমরা দেখব। কিন্তু আসানসোলে চিরকাল নজরুল ইসলামের বাড়ি চুরুলিয়া, জন্মস্থান, কিছু হয়নি। তাই নজরুল ইসলামের নামে মনে রাখবেন, 35 বছরে বামফ্রন্ট সরকার একটা বিশ্ববিদ্যালয় করতে পেরেছিল, আমরা 1 বছরে 3টে বিশ্ববিদ্যালয় করার ব্যবস্থা করেছি। 1 বছরে একটা নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, একটা পঞ্চানন বর্মন নামে কুচবিহারে বিশ্ববিদ্যালয়, আর একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়। 3টে অলরেডি স্যাংশন হয়ে গেছে, অলরেডি এটা কাজ প্রসেস করছে। মনে রাখবেন, আমি আজকে বলে গেছি, এখানে প্রাইমারি স্কুল, মাধ্যমিক স্কুল, উচ্চ মাধ্যমিক স্কুল এবং কলেজ যা আছে, আরো 75টা অনুরোধ আমাদের কাছে এসছে। আমরা এই 75টাও আগামী দিন করে দেব। আমরা চাই যে স্কুল বাড়ুক, কলেজ বাড়ুক, মাদ্রাসা বাড়ুক এবং এখানকার ছেলেমেয়েরা পড়াশোনার চান্স পাক। যাদের মাদ্রাসা আছে, মনে রাখবেন, আমাদের গভর্নমেন্ট একটা সিদ্ধান্ত নিয়েছে যে আমরা যে মাদ্রাসাগুলো রেকগনিশন পাইনি, আইনত সরকারি মোহর পাইনি, তাদের আমরা সরকারি মোহর দেব। টাকা নেই, হয়তো টাকা দিতে পারবো না, কিন্তু আমরা যখনই সরকারিভাবে শিলমোহর দেব, আপনারা অন্যান্য কেন্দ্রীয় সরকারের যে স্কিমগুলো আছে তাতে অনেক টাকা পাবেন, তাতে আপনাদের অনেক সুবিধে হবে। আমরা ঠিক করেছি, আমরা 10,000 মাদ্রাসাকে, যে মাদ্রাসাগুলো স্বীকৃত নয় তাদের আমরা অ্যাফিলিয়েশন দেব, তাদের আমরা সরকারিভাবে স্বীকৃতি দেব। আপনারা নিশ্চয়ই এগুলো যোগাযোগ করে কাজগুলো করিয়ে নেবেন। আমরা চাই, আমরা সিদ্ধান্ত নিয়েছি, এই জেলায় যে রাস্তাঘাটগুলো আছে, বড় বড় রাস্তাঘাটগুলো ব্যাকওয়ার্ড রিজিয়নাল ফান্ডের থেকে অনেক টাকা দিয়েছি, সেই টাকা থেকে যাতে করা হয়, বর্ষার পরে তারা কাজ শুরু করবে, অলরেডি তাদের ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। আমাদের সরকার ন্যাশনাল হাইওয়েগুলোর মতো বড় বড় রাস্তা করতে চায়, তাই আমরা কি করেছি, আমরা হাইওয়ে অথরিটি একটা তৈরি করেছি, হাইওয়ে অথরিটি কর্পোরেশন। হাইওয়ে যেমন ভালো হবে, রাজ্য সরকারের যে স্টেট হাইওয়েগুলো, তার সাথে সাথে গ্রামের যে রাস্তাগুলো আছে সেগুলো তার সাথে ভালো হয়ে যাবে। অর্থাৎ আমরা দেখতে চাই আগামী 5 বছর সারা পশ্চিমবাংলার রাস্তাগুলো গর্ত থাকবে না, সুন্দরভাবে মানুষ রাস্তায় চলাফেরা করতে পারবেন, এটা আমরা করব। মনে রাখবেন, সারা বাংলায় আমরা আগামী 3 বছরে আমরা প্রায় 35টা মাল্টি সুপার হাসপাতাল করব বলে ঠিক করেছি, সিদ্ধান্ত নিয়েছি। তার মধ্যে বীরভূম জেলায় 3টে মাল্টি সুপার হাসপাতাল তৈরি হবে, একটা রামপুরহাটে, একটা বোলপুরে আর একটা সিউড়িতে জেলা স্বাস্থ্য কেন্দ্র তৈরি হবে। এরপরে আপনাকে ভেলোরে যেতে হবে না, কলকাতায় দৌড়তে হবে না। সব ট্রিটমেন্ট, কিডনি ট্রান্সপ্লান্টেশন থেকে শুরু করে, হার্ট থেকে শুরু করে, লাংস থেকে শুরু করে, সব অসুখ, সব চিকিৎসা আপনি আপনার ঘরের সামনে, আপনি আপনার জেলায় করতে পারবেন। এটা আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, এই 3টেও এখানে হবে। আমি করে দিয়ে গিয়েছিলাম যখন রেলমন্ত্রী ছিলাম, গীতাঞ্জলি মিউজিয়াম, আজকে সেটা উদ্বোধন করলেন। ওই জন্য দ্বিজেনদা এসছেন, যোগেনদা এসছেন, সুভাদি এসছেন, সুভাদা এসছেন, শিপ্রাদি এসছেন, মুকুলরা এসছে।
এবং আমাদের বোলপুর স্টেশনে শাওলি মিত্র, অর্পিতা ঘোষরা আছেন। এটা একটা বড় কাজ রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশতবর্ষে। সেইভাবে এখানে যে লালপুলটা আছে, দীর্ঘদিন ধরে হচ্ছে না, এটাও মুকুল কালকে স্যাংশন করেছে। এটাও প্রায় 15 কোটি টাকা স্যাংশন করা হয়েছে। 18 মাসের মধ্যে এটা একটা ভালো পোল তৈরি হয়ে যাবে। এই পোলটা থাকার জন্য লাল পোল কিছুতেই হয় না, ট্রাফিক জ্যাম হয়, একটা লরি গেলে আরেকটা লরি যেতে পারে না, একটা গাড়ি গেলে আরেকটা গাড়ি যেতে পারে না। সবচেয়ে বড় সমস্যা বোলপুরের হচ্ছে এই লাল পোলটা, এবং সেটাকেও নতুন করে দেওয়ার জন্য এবং টাইমলি করে দেওয়ার জন্য সেই সিদ্ধান্ত আমরা নিয়েছি। এইভাবে কোথাও হস্টেল, কোথাও ছাত্রাবাস, কোথাও নিজ ভূমি নিজ গৃহ, কোথাও পাট্টা, কোথাও বা সংখ্যালঘুদের স্কলারশিপ, আমার আদিবাসী ভাই বোনেদের, আমার শিডিউল কাস্ট তপশিলি ভাই বোনেদের ব্যাকওয়ার্ড ক্লাস থেকে শুরু করে কোথাও ছোট ছোট ছেলে মেয়েদের বিভিন্ন পরিকল্পনার মধ্যে দিয়ে বিভিন্ন কাজ আমরা করবার চেষ্টা করছি। আমি আপনাদের কাছে শুধু দু একটি কথা বলতে চাই বন্ধু। 35 বছরে যারা কিছু করেনি, সকাল সন্ধ্যে টিভির কাছে গিয়ে বসে থাকছে, গ্রামে গঞ্জে পা রাখার জায়গা নেই, মানুষের কাছে পা রাখার জায়গা নেই। এত পাপ করেছে না, শুধু কঙ্কাল বেরোচ্ছে, মাটি খুললেই কঙ্কাল বেরোচ্ছে। এত পাপ করেছে যে ডিপার্টমেন্টের ফাইল খুললেই শুধু পাপাচার আর দুর্নীতি বেরোচ্ছে। তাই তারা এখন সকাল সন্ধ্যে টেলিভিশন চ্যানেলের কাছে মুখ দেখিয়ে বসে থাকছেন। মানুষের কাছে কোনো যোগাযোগ নেই, যার কোনো কাজ নেই, কোনো কাজ থাকে না, সকাল সন্ধ্যে সেজে গুজে গিয়ে ভাষণ দেয়। আমাদের সময় হয় না, কাজ করতে করতে ব্যস্ত থাকি, ওরা সকাল থেকে গিয়ে গভর্নমেন্টের মুন্ডুপাত করছে। আমি বলি 35 বছর কোথায় ছিলেন বলুন তো চাষি ভাই বোনেরা? নয়, আগের বারে আলু আপনারা বিক্রি করেছিলেন 2 টাকায়, এবারে আলু বিক্রি করছেন 8 টাকা 9 টাকায়। চাষিরা দাম পাচ্ছে কি পাচ্ছে না কমরেড? খুব রাগ হচ্ছে? জিজ্ঞেস করেন কমরেড। 2010 সালে তো আপনারা ছিলেন, এই সময় বাংলায় আলুর দাম কত ছিল? 26 টাকা। এখন কত? 12.5-13 টাকা। আপনারা জেনে রাখুন, সারা ভারতবর্ষে এত জিনিসের দাম বেড়েছে। বারবার কেন্দ্রীয় সরকার পেট্রোলের দাম, ডিজেলের দাম বাড়ানোর ফলে আমরা এটাকে সমর্থন করি না, করিনি। আমি চিরকাল প্রতিবাদ করছি, করবো, আমাদের জানিয়ে করে না। কিন্তু আমি এটা বলতে পারি না যে আমি আড়ি করে দিয়ে চলে এলাম আর সিপিএম ঢুকে গেল। সিপিএম ভাবছে বহুত চালু, ও চালাকি করলে ওই চালাকির ভয় দেয় পা দেবো না, অত হবে না, অত কায়দা জানলেও হবে না। আমরা জানি কোথায় লক্ষণের দণ্ডি আছে। সিপিএম কে তো অনেক করে খেয়েছে, আর করে খেতে দেবো, অনেক হয়েছে। একটু বসে বসে ভাবুন কি করেছেন, কি করেননি সেটা ভাবুন। মানুষের জন্য কোনো উন্নয়ন করেননি, আর কি করেছেন? সব করে খেয়েছেন। এই তো অবস্থা। তো আজকে দিল্লি চলে যান, অন্ধ্রপ্রদেশ চলে যান, পাঞ্জাব চলে যান, চণ্ডীগড় চলে যান, সেখানে আলু বিক্রি হচ্ছে প্রায় 30 থেকে 40 টাকা। বন্ধু, আমাদের রাজ্য গরিব রাজ্য, তবু তো আমরা চেষ্টা করছি আমার চাষি ভাইদের সহযোগিতায়, দোকানদারদের সহযোগিতায়, বাজারদারদের সহযোগিতায়। 1 পয়সা আমরা বিদ্যুতের দাম বাড়াইনি, 1 পয়সা কোনো কিছুর দাম আমরা বাড়াইনি। কারণ এই সরকার মানুষের সরকার, মায়ের সরকার, আম্মার সরকার, মাটির সরকার, মানুষের সরকার। মানুষের উপর আমরা বোঝা বাড়াতে দেব না, তাই আমরা প্রতিবাদ করছি, প্রতিরোধ করছি। চিৎকার করে বলেছেন, লজ্জা করে না? লজ্জা, ঘৃণা, ভয় 3 থাকতে নয়। পিঠে বেঁধেছে কুলো আর কানে দিয়েছে তুলো, আর সকাল থেকে সন্ধ্যা মিথ্যে কথা বলে বেড়ানো, কুচ্চা করে বেড়ানো। বুঝুন, আসামে একটা দাঙ্গা হয়েছে, হ্যাঁ হয়েছে, কিন্তু বন্ধু আমি একটা দায়িত্বশীল লোক, আমরা তো 7 দিন করে জানি, কিন্তু আমরা কেন কোনো বিবৃতি দিইনি? আমাদের সরকার কোনো কথা বলেনি, আমাদের দল কোনো কথা বলেনি। কেন বলিনি? কারণ একটাই, যে দাঙ্গা হয়েছে, দাঙ্গা কেউ সমর্থন করে না, আমরাও করি না। খুব অত্যাচার হচ্ছে, অনেক মানুষ মারা গেছে, তারা খুব দুঃখী। যেদিন গন্ডগোলটা হলো সেদিন থেকে বর্ডার পেরিয়ে, আসামের বর্ডার পেরিয়ে অনেক মানুষ বাংলায় এসছে বন্ধু, কাউকে বুঝতে দিইনি। আমরা কাগজে নোংরা রাজনীতি করি না বিবৃতি দিয়ে। তাদের আমি নিজের ঘরে রেখেছি, মানে আমার পশ্চিমবাংলার ঘরে রেখেছি, আমাদের ভাই বোনেরা রেখেছে। তাদের রাখার ব্যবস্থা, থাকার ব্যবস্থা, খাওয়া দাওয়ার ব্যবস্থা সব আমরা করে দিয়েছি। কিন্তু সিপিএম জেনে রেখো, দাঙ্গা নিয়ে রাজনীতি করিনি। মানুষের লাগিয়ে দেওয়ার রাজনীতি আমি বিশ্বাস করি না, চেপে রাখি যাতে দুঃখটা বেরিয়ে না
করে আরেকটা দাঙ্গা না হয়। সিপিএম তোমায় শিখতে হবে। আজ ক্ষমতায় নেই বলে দাঙ্গা লাগানোর ধান্দা। কই যেদিন ওরা এসেছিল ওখান থেকে গুলি খেয়ে, ওখান থেকে লাঠি খেয়ে, ওখান থেকে সব শেষ করে দিয়ে নিজেরা শেষ হয়ে গিয়ে তখন তো খোঁজ নাওনি। গত 10 দিন ধরে আমরা তাদের রেখে দিয়েছি। আমরা আধখানা রুটি খেলে আমার ওই সংখ্যালঘু ভাই বোনদের বা যদি কোনো ট্রাইবেল ভাই বোন আসে আমি তাকে আধখানা রুটি খাওয়াবো। আমার রাজ্যে যদি কোনো মানুষ অসহায় অবস্থায় আসে, শরণার্থী হয়ে আসে, এটা আমাদের সামাজিক দায়িত্ব। দুপুরবেলায় আমি যদি খেতে বসি, আমার একটা অতিথি আসে, আমি কি সবটা একা খাবো না অতিথিকে ভাগ করে দেবো দিয়ে খাবো? সেই রকম মনে রাখবেন যে সংখ্যালঘু ভাই বোনেরা আসাম থেকে বড় বাংলায় এসছেন, আসাম থেকে কোকরাঝাড় থেকে এসছেন, আলিপুরদুয়ারে অথবা কুমারগ্রামে, তাদের বুকে করে রাখবো আমরা। সিপিএম তোমার রাজনীতি করার ধান্দাবাজি করার দরকার নেই, তাদের সম্পূর্ণভাবে দেখবো আমরা, সব দেখে দেব। আমাদের কাছে আমার সব ভাই বোনেরা আমাদের সকলের ঘরের সম্মান, তারা আমাদের সম্পদ। লোক দেখিয়ে টিভি দেখিয়ে রাজনীতি করে ছবি তুলে আর বড় বড় ভাষণ দিয়ে অনেকদিন হয়েছে বাংলাটাকে শেষ করে দেওয়া হয়েছে। কাজ নেই, কর্ম নেই, হঠাৎ করে শুরু করলেন কমরেডরা কি শস্যগুলোকে লুকিয়ে রাখতো, রেখে বলে জিনিসপত্রের দাম বেড়ে গেছে। তারপরে বাজারে বেরিয়ে দেখছি এগুলো যে সিপিএমের কটা নেতা মিলে করছে, সিপিএমের কটা নেতা মিলে করছে। এরা চায় না মানুষ কম দামে জিনিস কিনুক। একই জিনিস মনে রাখবেন, প্রতিদিন একটা করে বন্ধ করবার নাটক। পশ্চিমবাংলায় সব বন্ধ করে দিয়েছে। বেকারের চাকরি নেই, হাসপাতালে স্বাস্থ্য নেই, স্কুলে শিক্ষা নেই, পুলিশে রাজনীতি করে করে সবটাকে সর্বনাশ করে দিয়েছে। আর দেওয়ার পরে আজকেও সেই একই কাজ, নেই কাজ তো করিবার, নয় ধর্মঘট নয় বন্ধ, রোজ বন্ধ করে করে মানুষের জীবনটাকে বন্ধ করে দেয়। মানুষ খেতে না পেলে এক মুঠো ভাত তো তোমরা দাও না, বন্ধ করে দেবে কি? কত টাকা দেনা করে গেছো? একদিন বন্ধ হলে গভর্নমেন্টের কয়েক হাজার কোটি টাকা খরচ নষ্ট হয়। একদিন বন্ধ হলে সরকারের কর্মীদের মাইনে কোথা থেকে দেবে গভর্নমেন্ট? সব তো শেষ করে দিয়ে গেছো। প্রতিদিন সর্বনাশা পলিটিক্স চলছে। আমি তাই আপনাদের কাছে আবেদন করবো সাধারণ মানুষকে, কোনো বন্ধকে সমর্থন করবেন না, কোনো পরিবহন ধর্মঘটের নামে সিপিএম এর কিছু নেতার করে খাওয়াকে সমর্থন করবেন না। এদের কাজই তাই। একটা পরিবহন মানুষ দাঁড়িয়ে থাকে বাস নেই রাস্তায়, কি করে বাস পাবেন? কত বাস ছিল সব ভাঙচুর করে কমরেডদের দিয়ে দিয়েছে, আর যা বাস ছিল বিক্রি করে খেয়ে নিয়েছে। আর কি করেছে? যে কটা বাস পড়ে আছে সেই কটার জন্য নিজের ইচ্ছে মতো পার্টি ক্যাডার নিয়েছে। আর গভর্নমেন্টকে 600 কোটি টাকা সাবসিডি দিতে হচ্ছে। আর সাবসিডি যদি গভর্নমেন্টকে দিতেই হয়, ওই 600 কোটি টাকা বয়সে বাস কিনবো, মানুষের কাছে দেবো। তোমার সিপিএম ক্যাডার কেন পুষবো? কেন সিপিএম এর ক্যাডার পোষাবো গভর্নমেন্টের টাকা? কত মানুষ মারা গেছে, কেউ ক্যাডার ভাতা পায় না। সিপিএম করলে 3000 টাকা মাসের ক্যাডার ভাতা। কেন? অন্য মানুষ কি মানুষ নয়? আমার তৃণমূল কংগ্রেসের অনেক সহকর্মী মারা গেছে, আমি তো ক্যাডার ভাতা দিই না। যাদের পেরেছি চেষ্টা করেছি, একটা কিছু কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছি। নানুরা আপনারা জানেন না, 11 জন মারা গিয়েছিল, 11টা পরিবারকে আমি চাকরি করে দিয়ে গিয়েছিলাম, প্রত্যেককে নেমে আমি চাকরি করে দিয়ে গিয়েছিলাম। করে দেখাতে হয়। 21শে জুলাই যারা মারা গিয়েছিল প্রত্যেকটা পরিবারকে আমরা চাকরি করে দিয়েছি। সিঙ্গুর নন্দীগ্রামে অনেকটাই দেওয়া হয়েছে। মনে রাখবেন, এগুলো হৃদয় দিয়ে উপলব্ধি করতে হয়। নুরুল ইসলামের পরিবার খাদ্য আন্দোলন হয়েছিল, তারপর তো ফিরে তাকান না। তার মা আজকে কি অবস্থা, তার নাতিকে আমায় বললো, মমতা ওকে একটা চাকরি করে দাও, আমার সংসারের প্রয়োজন আছে, তা আমি সঙ্গে সঙ্গে করে দিয়েছি। বন্ধু মনে রাখবেন, মানুষকে সাহায্য করতে হয়, সাহায্যের হাত বাড়াতে হয়। কিছু লোক আছে কাজ করে না, সকাল থেকে কাজ হচ্ছে, সমালোচনা খুব ধরে বেড়ায়, কাজ নেই কর্ম নেই। এই মাত্র 1 বছরের মধ্যে কি ছিল 100 দিনের কাজ? পার্সেন্টেজ কি ছিল? 12 থেকে 18%। আমরা 5 মাস ভাঙা, মানে মে মাসে ক্ষমতা নিয়েও 1 বছরে করে দিয়েছি 33%। মনে রাখবেন, হায়েস্ট, এবং আমরা জাতীয় রেকর্ডটাই ছুঁয়ে ফেলেছি। এইভাবে আমাদের কাছে কদিন আগে প্ল্যানিং কমিশনে আমাদের অ্যাডিশনাল সেক্রেটারি জয়া দিয়ে আসেন, আমাকে চিফ সেক্রেটারি দেখাচ্ছিলেন একটা রিপোর্ট। নকশালাইট ব্লকে ঝাড়গ্রাম জঙ্গলমহল পুরুলিয়া বাঁকুড়া যে নকশালাইট ব্লক ডেভেলপমেন্টের কাজে যা কাজ আমরা করেছি, আমরা ভারতবর্ষে 1 নম্বর হয়েছি। 1 নম্বর।
আর বাংলায় এসেছে একটা রিপোর্ট তৈরি করেছে, করে বলেছে সবচেয়ে বেশি কর্মসংস্থান বাংলায় হচ্ছে প্রায় গড়ে 45,000। আমরা আগামী দিন আবার করব। আজকে পার্থ চট্টোপাধ্যায় ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্টের পক্ষ থেকে বোলপুরে একটা আইটি হাব তৈরি করার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। আমরা একটা জায়গা জানি কৃষকদের থেকে নেওয়া হয়েছিল, তাদের দামও দেওয়া হয়নি, সেই জায়গাটা পড়েছিল। আমাদের সরকার তাদের দাম দিয়ে জায়গাটা নিয়েছেন। আগেকার পড়েছিল যে জায়গাটা অনেকদিন আগে অধিগ্রহণ হয়েছিল, কিন্তু কৃষকরা দাম পায়নি। প্রায় 185 একরের মতো, 95 একর সেই জায়গাটায় আপনাদের একটা শান্তিনিকেতন আছে, আপনাদের একটা শ্রীনিকেতন আছে, আমরা একটা শিল্প নিকেতন তৈরি করছি। এই ইন্ডাস্ট্রিয়াল হাবটা 195 একরটা আমরা একটা শিল্প নিকেতন তৈরি করব। আজকে যেমন আমরা একটা আইটি হাব উদ্বোধন করে দিয়ে গেলাম, এখানকার যারা পড়াশোনা যারা ছেলে মেয়েরা তাদের চাকরি পেয়ে যাবে। আর এরপর আমরা একটা এখানে হার্ডওয়্যার হাবও তৈরি করছি, যেখানে বিভিন্ন হার্ডওয়্যারের যে জিনিসপত্র সেগুলো নিয়ে একটা বড় কর্মসংস্থান তৈরি হবে কয়েক হাজার ছেলে মেয়ে। এছাড়াও আমি পার্থ চট্টোপাধ্যায়কে বলেছি আরো কিছু ইন্ডাস্ট্রিয়াল ম্যাটারের দোকান বলছি আমি এই কারণে যে ওই জায়গাটার মধ্যে ভাগ করে দিয়ে যদি আরো কিছু আমরা করতে পারি তাহলে এখানে কয়েক হাজার ছেলে মেয়ের একটা কর্মসংস্থানের ব্যবস্থা হবে। আমি দুমকার বর্ডারের রামপুরহাটে খাদান যেখানে আছে ওখানে বলেছি আরো বেশি করে কাজ, কর্মসংস্থান, ইন্ডাস্ট্রি তৈরি করতে, যাতে বীরভূমের ছেলে মেয়েরা আরো অনেক বেশি করে সুযোগ পায়। দুমকা থেকে শুধু গুন্ডারা কেন ঢুকবে? দুমকা থেকে ইন্ডাস্ট্রি হোক, দুমকার বর্ডার ঘিরে এখানে যেটা আপনাদের ওই মিনারেলস ডেভেলপমেন্টের যেটা আছে পাঁচামি যাদের খাগড়া এবং পাঁচামি যেটা আছে ওই সব জায়গাগুলোতেও নতুন করে মিনারেলস ডিপার্টমেন্টকে বলেছি রিভিউ করে ইন্ডাস্ট্রি তৈরি করতে, যাতে এখানকার ছেলে মেয়েরা সুযোগ পায়। কৃষিকার্য যেমন হচ্ছে কিষাণ ক্রেডিট কার্ড করবেন, বীরভূমে অনেক কিষাণ কার্ড আরো তৈরি হবে। আমাদের গভর্নমেন্ট কিষাণ ক্রেডিট কার্ড দিচ্ছে, আগে 3 বছরে রিনিউ করতে হতো, এখন 3 বছর নয়, ওটা 5 বছর করা হয়েছে। প্রথম কিষাণ ক্রেডিট কার্ড করবেন, 50,000 টাকা লোন পাবেন। যেই লোন পাবেন, লোন শোধ করলেন, তখন ওরা 3% ইন্টারেস্ট হয়ে গেল। আবার লোন নেবেন, আবার লোন পাবেন কৃষকরা, সেদিন বিনা পয়সায় প্রায় হয়ে যাবে। আর কিষাণ ক্রেডিট কার্ড যারা করবেন তাদের শস্য বীমা করে দিচ্ছি গভর্নমেন্ট থেকে আমরা। শস্য বীমা কি? আপনার জমির ফসল নষ্ট হয়ে গেলে, আপনার জমি নষ্ট হয়ে গেলে, আপনার জমিতে বন্যা হলে, আপনার জমি গরমে নষ্ট হয়ে গেলে, পোকায় কেটে গেলে, আগুন লেগে গেলে আপনি ক্ষতিপূরণ পাবেন। আর সেই টাকাটা ক্ষতিপূরণ যেটা আপনারা ইন্স্যুরেন্স করছেন, এই টাকা চাষি ভাইদের দিতে হচ্ছে না, এই টাকা আমরা রাজ্য সরকার থেকে প্রিমিয়াম দিচ্ছি। আপনারা শুধু কিষাণ ক্রেডিট কার্ডটা করুন, ক্রপ ইন্স্যুরেন্স করুন, টাকাটা আমরা দিচ্ছি। এই যে আমার এখানে আশার বোনেরা বসে আছে, আমি জানি এটা আমাদের নয়, এটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের প্রতিষ্ঠান। এরা কেন্দ্রীয় সরকারের চাকরি করে, 800 টাকা করে মাইনে পায়। আমি এটা জানি এটা সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম, কিন্তু সঞ্জয় মিত্রকে আমি বলে দিয়েছিলাম, সঞ্জয় মিত্র আমাদের হেলথ সেক্রেটারি, তিনি হয়তো এখানে নেই কিন্তু আগের মিটিংয়ে ছিল, যে একটা দেখুন যদি এদের আমরা অন্য কাজে লাগাতে পারি, যেমন কিছু ICDS এর কাজ, কিছু মা শিশু তাদের কি করে সচেতন করা যায় এই কাজ, কিছু স্বাস্থ্য কি করে ভালো রাখা যায় সব কাজ, এই কাজে ইনভলভ করে আগামী দিনে আমাদের পরিকল্পনা আছে যাতে একটা আশার মেয়ে অন্তত 2,500 টাকা ইনকাম করতে পারে মান্থলি, তার একটা ব্যবস্থা করে দেবো। এটা আপনাদের কাজের উপর নির্ভর করবে। আমরা স্টেট গভর্নমেন্টের যে প্রকল্পগুলো আছে সেগুলো আপনাদের কিছু কিছু ঢুকিয়ে দেবো। ওরা খুব ভালো কাজ করে গ্রামেগঞ্জে ঘুরে, এবং সেই কাজ যাতে আরো ভালো করে করতে পারে সেই জন্য আমরা রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পেও ওদের যুক্ত করব, তাতে ওদের টাকাটা বাড়বে। সেলফ হেল্প স্কিমে আপনারা জানেন আগে 20% রাজ্য সরকার সাবসিডি দিত, আমরা এখন বলেছি ওটা আমরা 30% বাড়িয়ে দিলাম। টাকা নেই তা সত্ত্বেও 30% আমরা দিচ্ছি। যেভাবে অসংগঠিত শ্রমিক, সবজিওয়ালা, রিক্সাওয়ালা, কেউ একটা মৃৎশিল্পী, কেউ হয়তো পাটের দড়ি বোনে, কেউ হয়তো কনস্ট্রাকশনে কাজ করে, তারা যেমন একটা ইন্স্যুরেন্স করতে গিয়ে আগে 20 টাকা দিত, রাজ্য সরকার 20 টাকা দিত, কিন্তু অনেকে প্রভিডেন্ট ফান্ডে অ্যাপ্লাই করেনি, রেজিস্ট্রেশন করেনি, পায়ও না। আমরা এবার কালকে ঠিক করেছি আপনারা 25 দেবেন মাসে, আমরা 30 দেবো। আপনারা 25 টাকা দিলে গভর্নমেন্ট 30 টাকা দেবে, তাহলে কি হবে?
বয়স হবে, আপনি রিটায়ার করার, যেমন গভর্নমেন্ট চাকরির লোকেরা যেমন পেনশন পায়, সেরকম আপনি একটা হাতে 2 লক্ষ টাকা পাবেন। হঠাৎ করে মরে গেলে 1.5 লক্ষ টাকা পাবে, 50,000 টাকা পাবে, এবং রিটায়ারমেন্ট করার পর একটা পেনশন পাবে। 750 টাকা ছিল, সেটা বেড়ে হয়তো আরো 850, 900 এরকম কিছু একটা হয়ে যাবে, 910 হয়ে যাবে। তারাও একটা পেনশন পাবে। গরিব মানুষদের ভালোবেসে কাছে নিতে হবে। এই কাজগুলো আমরা করছি, এবং করছি বলেই তাই আমাদের উন্নয়নের যোগ্য কখনো থেমে থাকবে না। উন্নয়নের যোগ্য চলবে, সহযোগিতা করবেন, নজর রাখবেন চারিদিকে, আর পঞ্চায়েত নির্বাচনে নিজের ভোটগুলো ভালো করে প্রয়োগ করবেন। গ্রামগঞ্জে মানুষের পঞ্চায়েত চাই, গ্রামগঞ্জে মানুষের গ্রামসভা চাই, গ্রামগঞ্জে মানুষের পঞ্চায়েত সমিতি চাই, গ্রামগঞ্জে জেলায় জেলায় মানুষের জেলা পরিষদ চাই। যা এলাকায় কাজ করবে কে? সব কাজই তো এখন পঞ্চায়েতের আন্ডারে হয়, গভর্নমেন্টের সব কাজ। সুতরাং পঞ্চায়েতগুলো ভালো করে কাজ করবে, ভালো লোকেদের, ভালো মানুষদের নির্বাচিত করবেন, যাতে আগামী দিন আপনাদের এলাকায় কাজ হয়। আমি আবার বলি আপনাদের, যা যা দরকার জেলায় জেলায় কর্মসংস্থান বাড়ানোর জন্য আমরা ইতিমধ্যে এমপ্লয়মেন্ট ব্যাংক তৈরি করেছি। এমপ্লয়মেন্ট ব্যাংক কালকে উদ্বোধন হয়েছে। যারা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে কার্ডের নাম লেখাননি, নতুন করে লেখাবেন। কেন লেখাবেন? আগের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জটা ভুতুরে বাড়ি হয়ে গেছিল, ওটাকে নতুন করে ঢেলে সাজানো হয়েছে। আপনারা নাম লেখাবেন। নাম লেখালে কি হলো? ওই নামটা এমপ্লয়মেন্ট ব্যাংকে চলে এলো। এবার গভর্নমেন্ট যখন লোক নেবে, ওই ব্যাংকের থেকে লোক নেবে। প্রাইভেট কোম্পানিও যখন লোক নেবে, ওই এমপ্লয়মেন্ট ব্যাংকে অ্যাড করবে, ওখান থেকে লোক নেবে। অর্থাৎ ক্যাম্পাস ইন্টারভিউ হয়, জানেন তো? যে ছেলেমেয়েরা কলেজে বা ইউনিভার্সিটিতে পড়ে, ক্যাম্পাসে ইন্টারভিউ হয়, তারা চাকরি পেয়ে যায়। এটা এই টাইপের হচ্ছে যে আপনার চাকরি দরকার, আর যে চাকরি দেবে, দুজনকে আমরা মিলিয়ে দিচ্ছি। অর্থাৎ আপনি এই ব্যাংকে গেলেই আপনি বুঝতে পারবেন আপনার কোথায় চাকরিতে দরকার, কে আপনাকে নিচ্ছে, কি করে নিচ্ছে। আর সেই এমপ্লয়মেন্ট ব্যাংকে ইঞ্জিনিয়ারদের লিস্টও থাকবে, ডাক্তারদের লিস্টও থাকবে, সংখ্যালঘুদের লিস্টও থাকবে, ব্যাকওয়ার্ড ক্লাসের লিস্টও থাকবে, ট্রাইবালদের লিস্টও থাকবে, মা বোনদের লিস্টও থাকবে। সেখানে যেমন টিচার কারা হতে পারে তার কোয়ালিফিকেশন থাকবে, প্রফেসর কারা হতে পারে তার কোয়ালিফিকেশন থাকবে, তেমনি জেনে রাখবেন যে নার্সের কাজ করতে পারে তার কোয়ালিফিকেশন থাকবে, যে আয়ার কাজ করতে পারে তার কোয়ালিফিকেশন থাকবে, যে লোকটা রেডিওর মেকানিক তার নামটা থাকবে, যে লোকটা কল সারাতে পারে তার নামটা থাকবে, যে লোকটা ইনভার্টারে কাজ করে তার নামটাও থাকবে, যে মাটির শিল্প তৈরি করে তার নামটাও থাকবে। অর্থাৎ যখন যার লোক প্রয়োজন, এমপ্লয়মেন্ট ব্যাংকে আপনি একটা নাম্বার পাবেন। আগামী দিন ব্লকে ব্লকে অফিসগুলো করা হচ্ছে, নাম্বার খুললেই জানতে পারবেন আপনার নামটা কোথায় আছে, কোথায় লোক নিচ্ছে। ধরুন আমার ঘরে টিভি মেকানিক দরকার, টিভিটা খারাপ হয়ে গেছে, সবাই কি করতে পারে? পারে না। একটা ছেলে হয়তো তো পড়াশোনা জানে না, কিন্তু সে অন্য কাজ করতে পারে। এইটা মনে রাখবেন, তার বড় সম্পদ। আপনারা যদি আমায় বলেন টিভিটা খারাপ হয়ে গেছে দিদি, আপনি সারিয়ে দিন, আমি হয়তো উপরে উপরে কিছুটা চেষ্টা করতে পারি, কিন্তু ভেতরের পার্টগুলো আমি কি করে জানবো? না দেখলে। সুতরাং তার জন্য একটা লোকের প্রয়োজন আছে, সেই কাজটা সে জানে, সে করতে পারে। এই যে টিভি ক্যামেরায় যারা কাজ করছে, সবাই কি পারবে ক্যামেরা চালাতে? যে পারে সে পারে, তার নামটাও থাকবে প্রয়োজনে, যে লোক নেবে দেখে নেবে। এই রকম বলছি, ধরুন আমার যদি আপনি বলেন যে দিদি আপনি একটা পেট কেটে সেলাই করে দিন, আমি পারবো না, ডাক্তাররা পারবে, কারণ তারা জানে হাতে কলমে শিখেছে। সুতরাং এইভাবে একটা নার্স জানে নার্সের কি কাজ। এমনকি আজকালকার দিনে মাছ কেটেও বিক্রি হয় বাজারে, দেখেছেন তো? মাছের আঁশটা কেটে দেয়, মাছের পিসগুলো কেটে দেয়, মাছ কাটানোর সময় নেই। তো আমার যদি বলেন আমি তো কাজটা করতে পারবো না, আমি অন্য কাজ করি, মাছ কাটতে যারা পারেন তারাই কাজটা করতে পারেন, সেও তার নামটা তুলে আসবে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে। তার কারণ এমপ্লয়মেন্ট ব্যাংকে যখন দেখবে আমার মাছ কাটার লোক প্রয়োজন, আপনাকে ডেকে নেবে। কেউ নিজেকে দুর্বল মনে করবেন না। এগ্রিকালচার লেবার, আমি ধান কাটতে পারি, যান গিয়ে তুলে আসুন, লজ্জার কিছু নেই। কোয়ালিফিকেশন নেই, কোয়ালিফিকেশন আছে তো আপনি ধান কাটতে পারেন। কেউ বলেছে কোয়ালিফিকেশন নেই? একাডেমিক কোয়ালিফিকেশন, এমনি কোয়ালিফিকেশন। মা বোনেরা বাড়িতে রান্না করেন,
ঠিক মতো দিতে হয়। একটা রান্নায় যদি নুন বেশি হয়ে যায় একটু, তাহলে কিন্তু কেউ খেতে পারবে না। আর যদি লঙ্কার গুঁড়া দিয়ে দেয় পুরো, তাহলে ওটা রসগোল্লা হবে না, ওটা কিন্তু একদম গোল্লায় গোল্লায় চলে যাবে। সুতরাং সবকিছুরই একটা শিখে নিতে হয়, জেনে নিতে হয়। যার রান্নার প্রয়োজন, রান্নার মানুষ নেবে, তারও একটা থাকবে এমপ্লয়মেন্ট ব্যাংকে। এইভাবে কেউ চায়ের দোকানে কাজ করে, হ্যাঁ আমি হকারি করতে, আপনার নামটাও থাকবে, আপনাদেরও সুযোগ আছে হকার থেকে বেকার সকলে। সুতরাং যারা বেকার আছে, যারা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের থ্রুতে চাকরি পেতে চান, যারা এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম দেখতে চান, প্লিজ দয়া করে এখন থেকে নাম তুলবেন। এতদিনও তার ভুতুরে বাড়ি হয়ে গেছিল, আমরা এমপ্লয়মেন্ট ব্যাংক তৈরি করে দিয়েছি। যে চাকরি যার প্রয়োজন সে নাম তুলবেন, আর চাকরি যিনি দেবেন তিনি ওখান থেকে দেবেন। অর্থাৎ দুজনকে আমরা মিলিয়ে দিয়েছি, এটা আপনাদের চাকরি পাওয়ার ক্ষেত্রে সুবিধা হবে। আমরা ইতিমধ্যেই 1 বছরে প্রায় 6 লক্ষ চাকরির সুযোগ করে দিয়েছি। আমি এখনো বলি, বন্ধু প্রয়োজন আছে 1 কোটি মানুষের, পয়সা নেই করি নেই, তার মধ্যেও 3 লক্ষ সরকারি চাকরি মাত্র 1 বছরে আমরা চেষ্টা করে দিয়েছি, আর 3 লক্ষ প্রাইভেট, 6 লক্ষ। আগামী দিনে আমরা আরো বেশি করব। কিন্তু প্রয়োজন আছে 1 কোটি লোকে। ধরুন একটা জায়গায় টিচার নেওয়া হবে, 10,000 টিচার নেওয়া হবে, 10 লক্ষ মানুষ অ্যাপ্লাই করলো। আপনি হয়তো পেলেন না, মন খারাপ করার কোনো কারণ নেই, আপনি হয়তো পেলেন না। কেউ কেউ চলে যাচ্ছে, আত্মহত্যা করছে, হতাশায় ভুগছে। কেন? আমি একটাই পাইনি, আর একটাই পাবো, ওর থেকে তো বেটারও পেতে পারি। আমি পুলিশের জন্য অ্যাপ্লাই করেছি, আরে আমি না পেয়েছি, আমারই কোন একজন বন্ধু পেয়েছে, সে তো পেয়েছে। সুতরাং ওই জায়গাটা কমে গেল তো। এরপর আপনি আরেকটা জায়গায় অ্যাপ্লাই করুন, অনেক জায়গায় সুযোগ আসছে। এবং দুর্গাপুরে জেনে রাখবেন প্রায় 20,000 কোটি টাকা ইনভেস্ট হচ্ছে। ডানকুনিতে কয়েকটা রেলের কারখানা হচ্ছে, দুর্গাপুরের রেল সেল কোল মিলে এবং সেলের একটা নতুন ইউনিট হচ্ছে, যেটা প্রায় 20,000 কোটি টাকা ইনভেস্ট হবে। চাকরি হবে। আপনাদের ভিক্ষে করে দাঁড়ানোর প্রয়োজন নেই, শুধু নিজের প্রতি বিশ্বাস রাখবেন, ভরসা রাখবেন, আস্থা রাখবেন। 1 বছরে যদি 6 লক্ষ কর্মসংস্থান আমরা করে দিতে পারি, 5 বছরে আমি বলেছিলাম 10 লক্ষ করবো, 30 লক্ষের বেশি করবো, এটা আমি আপনাদের কাছে নিশ্চয়ই বলতে পারি। আমরা চেষ্টা করব, চেষ্টা করে ত্রুটি করব না। 100 দিনের কাজে আগে যারা কাজ করতেন তারা 89, তারা প্রায় 99 CFT মাটি কাটতেন। আমি দেখলাম এ তো হয় না, কমিয়ে দেওয়া হয়েছে, এখন 69 করে দেওয়া হয়েছে, 99 জায়গায় 69 করে দেওয়া হয়েছে, অর্থাৎ 30 কেজি কমিয়ে দেওয়া হয়েছে। আগামী দিনে আরো কমিয়ে দেবো। আমার মা বোনেরা কাজ করুন 100 দিনের কাজ করার জন্য। যদি 200 দিনের কাজ প্রয়োজন হয় আমরা তাও দেবো আপনাদের, কিন্তু আপনারা কাজ করুন। আগে 1 মাস বাদে টাকা পেতেন, আমরা একটা সিস্টেম করছি যাতে 1 দিন 2 দিন বাদ দিয়ে টাকাটা পেয়ে যায় মানুষ। এখন 15 দিনে পাচ্ছেন, আগামী দিনে আমরা সিস্টেম করে দেবো যে সিস্টেমে 2 দিনের মধ্যে হাতে টাকা পেয়ে যাবেন। তাহলে যে দিনে কাজ করছেন রাতে যদি টাকাটা পেয়ে যান তার পক্ষে অনেক সুবিধা হয়। এই ধরনের অনেক কর্মসূচি আমরা নিয়েছি, আমাদের কাজ চলছে, চলবে। বর্ষাকাল, আকাশের মেঘ ভারী, তাই বাড়ি যেতে হবে তাড়াতাড়ি। বর্ষাকাল, আকাশের মেঘ ভারী, বাড়িতে পৌঁছতে হবে তাড়াতাড়ি। অনেক দূর দূরান্তর থেকে আপনারা এসছেন, অনেক প্রত্যন্ত প্রান্তর থেকে এসছেন, কেউ বা বোলপুর থেকে এসছেন, কেউ বা নানুর থেকে এসছেন, কেউ বা মঙ্গলপুর থেকে, কেউ বা গঙ্গাপুর থেকে, কেউ বা শিয়ালদিয়া, কেউ বা শিউরি, কেউ বা আমাদপুর, তো কেউ বা মোহাম্মদ বাজার, কেউ বা ইরাক বাজার, তো কেউ বা পানাগড়, কেউ বা রামপুরহাট, তো কেউ বা সাঁইথিয়া, কেউ বা নাগপুর, তো কেউ বা নানুর, কেউ বা দুবরাজপুর, তো কেউ বা সাঁইথিয়া, নলহাটি, বক্রেশ্বর, বিভিন্ন জায়গা থেকে এসছে। সকলে ভালো থাকুন, সুন্দর থাকুন, আর বিশ্বাস রাখুন। সারের দাম কেন্দ্রীয় সরকার 2010 সালে বাড়িয়েছে, এটা আমরা করিনি। সারের দাম আমি আপনাদের বলছি, সারের দাম কেন্দ্রীয় সরকার বাড়িয়েছিল 2010 সালে সিপিএমের জমানায়। জানেন, সিপিএমের জমানায় 2010 সালে বাড়িয়েছিল এবং সব কন্ট্রোল করে দিয়েছিল। অর্থাৎ আগে যদি সারের দাম 300 টাকা হতো, কেন্দ্রীয় সরকার 200 টাকা দিত, 100 টাকায় আপনাদের কিনতে হতো। এখন কি করেছে, আর 1 পয়সা দেয় না, কন্ট্রোল করে দিয়েছে 2010-এ। এবং 2010-এ সিপিএমের জমানায় করেছিল, তখন আমাদের সরকার ছিল না।
আমরা এসে যখন জানতে পেরেছিলাম, আমরা এর প্রতিবাদ করছি। আমরা কেন্দ্রীয় সরকারকে বারবার অনুরোধ করছি সারের দাম কমিয়ে দেওয়ার জন্য। এবং আমরা এটাও বলেছি, যেমন দেখেছেন আপনারা, ধান আগে 1000 কত টাকায় কিনতে হতো প্রকিউরমেন্ট, আমরা প্রকিউরমেন্ট প্রাইস বাড়িয়ে দিচ্ছি, 1200 টাকা এরকম কিছু একটা করা হচ্ছে। এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে, আমি বিডিওদের বলে গেছি, ডিএমকে বলে গেছি, এবং এগ্রিকালচারাল যারা আছে তাদেরও বলা হচ্ছে কম দামি সারটা যাতে বেশি পরিমাণে পাওয়া যায় সেইটা দেখতে হবে। 2 হচ্ছে, যদি কেউ দেখেন কেউ ইচ্ছা করে কম দামি সারটা দোকানে রেখে দিয়ে বেশি দামি, প্লিজ শুনুন, সিদ্ধান্তটা শুনুন, বেশি দামি সার বিক্রি করছে আর কম দামটা রেখে দিয়েছে, সঙ্গে সঙ্গে নিজের থানা গিয়ে কমপ্লেন করুন, নিজের বিডিও অফিসে গিয়ে কমপ্লেন করুন, অভিযোগ করুন। কি বললাম বুঝতে পারছেন? যদি কেউ দেখেন কম দামি সারটা রেখে দিয়ে বেশি দামি সারটা বিক্রি করছে, যদি খবর থাকে ইমিডিয়েট সেই থানার ওসির কাছে গিয়ে অথবা বিডিওর কাছে গিয়ে একটা কমপ্লেন করুন। বিডিও এবং ওসিরা মিলে সঙ্গে সঙ্গে অ্যাকশন নেবে, সেই দোকানদারকে ব্ল্যাক লিস্টেড করে দেবে। 2 হচ্ছে, এরকম অনেক ব্ল্যাক লিস্টেড আমরা করেছি, কিছু দুষ্টুর লোক এগুলো করে খায়। আর 2 হচ্ছে, আর একটা কথা বলি, আমরা কেন্দ্রীয় সরকারকেও বলেছি সারের দাম কমাতে হবে। আমি চাষি ভাইদের একটা কথা বলি, এবার আমার কথাটা শুনুন। যদি আর একটা জিনিস দেখে নিন, যেটা এই কথা বলবে না, আমি যেটা বলছি এবার শুনুন, যেটা হচ্ছে যখন কোয়েশ্চেন করবেন রিপ্লাই শুনতে হবে। যেটা হচ্ছে যে আপনাদেরও আমি একটা কথা বলি, কৃষক ভাই বোনেদের যারা চাষবাস করেন, আগে একটা আমাদের ধারণা ছিল বেশি সার দিলে জিনিসটা হয়তো বেশি ভালো হয়। এটা ভুল ধারণা, একটু শিখে নেবেন। কৃষিজ যে অফিসগুলো আছে তাদের কাছে শিখে নেবেন। সার ব্যবহার করতে হবে খুব অল্প, 1 কড়াই মাছের ঝোলে কতটুকু নুন লাগে খুব কম, একটুখানি হাতে করে আন্দাজ করে দেয় কত লাগে। মা বোনের আমার 1 কড়াই যদি একটা মাছের ঝোল করতে হয়, ধরুন 1 কেজি পরিমাণ, কত নুন দেবো? বড়দের 1 চামচ থেকে 1 চামচের মধ্যে সীমাবদ্ধ থাকবে। আপনার সারের প্রয়োজন অল্প, আপনি দিচ্ছেন বেশি। যত কম সার দেবেন সার তত ভালো হবে, ঠিক আছে? এগুলো একটু দেখে নিন, একটু ট্রেনিং নিয়ে নিন, ভালো থাকুন। আর সারের ব্যাপারটা আমার ডিএম এখানে আছেন, কোথায় সার পাননি বলুন তো, জায়গা বলুন, জায়গার নাম বলুন, জায়গার নাম বলতে হবে। এলাকার নাম কি? একজন বলুন, একজন। মানবরাম কি বলছেন? আসতে তুমি এসো, শুনে এসো। এই ব্ল্যাক গেঞ্জি পরে এসো, কালো, শুনে এসো কি বলছে। জায়গা বলুন, আমার বলো, শুনে এসো। ভাই আসতে দাঁড়ান, আমি সঙ্গে সঙ্গে ব্যবস্থা করবো। দাঁড়ান, এদিকে আসুন। ইরাম বাজার, পানাগড়, বর্ধমানকে পাশন করতে হবে। ইরাম বাজার আর আউসগ্রাম, বর্ধমান। আউসগ্রাম আমরা কালকে যাবো, বর্ধমানে মিটিং আছে, বলে দেবো। আউসগ্রাম, পানাগড়, বর্ধমানে কাল মিটিং আছে, বলে দেবো। এখানে ইলাম বাজারটা আমার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, বিডিও, এসপি, ওসিরা আছে, দেখে দেবে, ঠিক আছে? তাহলে সবাইকে বলি ধন্যবাদ, ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আমি আপনাদের সকল পরিবারদের সকলকে আপনাদের রমজান মুবারক, পুজোর অভিনন্দন আগেই জানিয়ে যাচ্ছি। বর্ষা আসছে, ভালো থাকবেন। যদি কখনো বন্যা হয় সবাই সবার দিকে নজর রাখবেন, আমরাও নজর রাখবো। এবার একটু বর্ষা বেশি হচ্ছে, কাজেই উত্তরবঙ্গে হচ্ছে, আমরা নজর রাখবো, আপনারাও নজর রাখবেন। সকলে ভালো থাকুন। মা ভাই বোনেরা আমার, আমি নানুরের সকল শোকাহত পরিবারদের আমাদের সমবেদনা জানিয়ে আমি সকলকে বলি ভালো থাকবেন। আমাদের অনেক সময় দিয়েছেন। বোলপুরের মাটি, এ মাটি সাহিত্যের মাটি, এ মাটি সংস্কৃতির মাটি, এ মাটি আমাদের সভ্যতার মাটি, আমাদের সংস্কৃতির মাটি, রবীন্দ্রনাথ ঠাকুরের মাটি। এই মাটিতে যতবার বেশি করে আমরা আসতে পারি তত বেশি করে ধন্য হলো। বাংলার মাটি যেমন পবিত্র মাটি, আমার বীরভূম জেলার মাটি, আমার বাউল সঙ্গীত, আমার লোকসঙ্গীত, আমার লোক সংস্কৃতি, আমার আদিবাসী ভাই বোনের ধ্বংসা, তাদের মাদল, আমার সংখ্যালঘু
আমার বাংলার মা মাটি মানুষের আশীর্বাদ শুভেচ্ছা দোয়া বারবার করে করে দেয়, রং ছাড়া ওই রাঙা মাটির পর আমার মনও ভুলায় রে। রবীন্দ্রনাথ ঠাকুরের সেই প্রিয় গান। কখনো আমার মনে পড়ে ঝড়ো ঝড়ো ঝরেছে বাড়ি ধারা, রবীন্দ্রনাথ ঠাকুরের গানের লাইনে। কখনো মনে পড়ে অন্ধকারে উৎস হতে উচ্ছরিত আলো, সকল বন্ধ বিরোধ মাঝে জাগ্রত যে ভালো সেই তো তোমার ভালো। আবার বলে যাই আমাদের কর্মযজ্ঞে, আমাদের উন্নয়ন যজ্ঞে এই যোগ্যতা আপনাদের, এই সমস্ত কাজটাই আপনারা করছেন, আমরা কেউ নই, আমরা মাত্র আপনাদের প্রতিনিধি। তাই বলি সবারই করি আহ্বান, এসো উৎসুক চিত্ত, এসো আনন্দিত প্রাণ। আবার বলি আপনাদের পদধূলিতে ধন্য ময়দান, আমরা অভিষিক্ত, আমরা আপ্লুত, আমরা সুরভিত, আমরা সুশোভিত, আমরা বিকশিত, আমরা পল্লীবিত, পল্লবিত, আমরা সঞ্জীবিত। আপনারা ভালো থাকুন, খুব ভালো থাকুন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুন, আল্লাহ আপনাদের দোয়া করুন, সবাই ভালো থাকুন। বাংলার মা মাটি মানুষ খুব ভালো থাকুন। হিংসা নয়, দ্বন্দ্ব নয়, কুৎসা নয়, অপপ্রচার নয়, মানুষে মানুষে ভেদাভেদ নয়। আসুন আমরা তৈরি করি এক সুন্দর বাংলা, যে বাংলাকে দেখে সারা পৃথিবী গর্ব বলবে চলো যাই বাংলায়, চলো যাই বাংলায়, চলো যাই গৌরবের সাথে বলি আমরা কোথাকার জন্মেছি, আমরা বাংলায় জন্মগ্রহণ করেছি। আমরা কোথাকার নাগরিক, বাংলার নাগরিক। এ মাটি আমার মা, এ মাটি আমার আম্মা, এ মাটি আমার জন্মভূমি, এ মাটি আমার কর্মভূমি, এ মাটি আমার ধর্মভূমি, এ মাটি আমার মাতৃভূমি, এ মাটি আমার পিতৃভূমি, এ মাটি আমার ভাইয়ের ভূমি, এ মাটি আমার বোনের ভূমি, এ মাটি আমার কৃষকের ভূমি, এ মাটি আমার শ্রমিকের ভূমি, এ মাটি আমার আশার ভূমি, দিশার ভূমি, ভাষার ভূমি। এ মাটি সর্বনাশার নয়, এ মাটি সুন্দর করে, এই মাটিতে বৈশাখ মাসে যেমন আগুন জ্বলে, এই মাটিতে ফাগুন মাসে তেমন ফুলের সৌরভ খেলে। মনে রাখবেন এ মাটি সোনার মাটি, বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল। পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। সকলে ভালো থাকুন। অনেক অনেক ধন্যবাদ। আমি অ্যাডমিনিস্ট্রেশন, পশ্চিমবঙ্গ সরকারের পরিবারের সকলের পক্ষ থেকে আমি সকল মানুষের পরিবারকে, প্রেস মিডিয়া থেকে শুরু করে, অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে, সাধারণ নাগরিক থেকে শুরু করে, শুধু মানুষ থেকে শুরু করে আপনাদের সকলকে বলে আপনাদের ভালোবাসায় আমরা ধন্য। ভালো থাকুন, সুন্দর থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম, খোদা হাফেজ, ইনশাআল্লাহ।